আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে নগদান বই। এই নগদান বইয়ের দুটো টপিকস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে নগদ প্রাপ্তির জাবেদা আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। সর্বপ্রথম আমাদের জানতে হবে নগদ প্রদান এবং প্রাপ্তির জাবেদা যে সকল এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। যদি আমরা ধরতে পারি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না, তাহলে খুব অনায়াসেই নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা অবশ্যই পাবো। 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা অবশ্যই অবগত আছি নগদান চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে কখনো দুইটা অঙ্ক আসে, কখনো একটা। অর্থাৎ একটা 10 নাম্বার পাওয়ার জন্য খুবই সহজভাবে আমরা দুইটা লেকচার আয়ত্ত করলেই, আপনারা 10 পাবেন, কিংবা কখনো 20 পাইতে পারেন যদি আমার দুইটা লেকচার আপনারা মনোযোগ সহকারে দেখেন। ওকে, আমরা চলে যাচ্ছি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় যে সকল এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না বা যায় না। প্রথমে আসে কি বাকিতে লেনদেন। বাকিতে লেনদেন নগদান প্রাপ্তি এবং প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। বাকিতে লেনদেন যেমন আমরা ধরে নিলাম ধারে ক্রয় বা ধারে বিক্রয়, এরকম কোন এন্ট্রি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ নগদ প্রাপ্তি ও প্রদান বইতেও অন্তর্ভুক্ত হবে না। তারপরে কন্টেন্ট, আমরা অবশ্যই মার্ক বি কন্টেন্ট বিপরীত দাখিলা সম্পর্কে সকলেই অবগত আছি। কন্টেন্টটা কি? যেমন সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংক হতে উত্তোলন বা অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ইতিপূর্বে চেকটি বর্তমান ব্যাংকে জমা দেওয়া হলো, নগদ উদ্বৃত্তের এত টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই সকল এন্ট্রিকে বলা হয় কন্ট্যাক্ট এন্ট্রি। তো কন্ট্যাক্ট এন্ট্রিও নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা অন্তর্ভুক্ত করা যাবে না। যদি কেউ করে তাহলে ভুল হয়ে যাবে। বকেয়া কোনো লেনদেন, যেরকম বলা থাকতে পারে বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এরকম যদি কোনো লেনদেন থাকে তাহলে সেই লেনদেনটা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। নেক্সট পরবর্তীতে আমরা আসি যে পণ্য উত্তোলন ও পণ্য বিতরণ। আমরা পণ্য উত্তোলন আর পণ্য বিতরণ নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা অন্তর্ভুক্ত করব না, কেননা পণ্য উত্তোলন এটার জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা অন্তর্ভুক্ত করব না, কেননা আমরা জানি নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় নগদ লেনদেন থাকতে হবে, তাহলেই আমরা নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা অন্তর্ভুক্ত করতে পারবো। পরবর্তী পণ্য বিতরণ। পণ্য বিতরণের আমরা জানি যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো, এটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা হয়, এই জন্য বিজ্ঞাপন ডেবিট আর ক্রয় ক্রেডিট, যার কারণেও এই এন্ট্রিও নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। নেক্সট পরবর্তী, আমরা যখন নাকি নগদান অঙ্ক করি তখন দেখা যায় 1 তারিখে একটা লেনদেন থাকে। লেনদেনটা কি? নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ বা নগদ তহবিল এত টাকা, ব্যাংক জমা কিংবা ব্যাংক জমা ক্রেডিট ও ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, এরকম এন্ট্রি আমরা পেয়ে থাকি। তো এই সকল এন্ট্রিও নগদান প্রাপ্তি এবং প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। পরবর্তী লাস্ট যে এন্ট্রিটা সেটা হচ্ছে কারণের বার্তা বা ক্রয় বিক্রয় বার্তা। ক্রয় বিক্রয়ের বার্তা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। তো আমরা এই সকল এন্ট্রি যদি জেনে থাকি তাহলে আমরা বুঝতে পারবো নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা এই এন্ট্রিগুলো আসবে না। এছাড়া যে এন্ট্রি দ্বারা বোঝাবে নগদান ডেবিট, যে এন্ট্রি দ্বারা বোঝায় নগদ ডেবিট, সেই এন্ট্রি নগদ ডেবিট হলে কি ডেবিট হলে নগদান যদি ডেবিট হয় তাহলে নগদ প্রাপ্তির জাবেদা আসে, কিংবা অবলিক ব্যাংক ডেবিট হলেও নগদ প্রাপ্তির জাবেদায় আসবে। আমরা বলতে চাচ্ছি যে নগদ প্রাপ্তির জাবেদায় কোন এন্ট্রি আসে। নগদ প্রাপ্তির জাবেদায় ব্যাংক যদি ডেবিট হয় তাহলেও আসে, নগদান যদি ডেবিট হয় তাহলেও আসে। তাহলে নগদ প্রদান জাবেদায় কি? নগদান ক্রেডিট হইতে হবে। কি হইতে হবে? নগদান ক্রেডিট হইতে হবে, অবলিক কি? ব্যাংক ক্রেডিট হইতে হবে। বাট কিন্তু কোনো কন্ট্যাক্ট এন্ট্রি আসবে না। কোনো কন্ট্যাক্ট এন্ট্রি, আবার বলছি, কোনো কন্ট্যাক্ট এন্ট্রি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসবে না। আর আসবে কি? নগদান ডেবিট হতে হবে, অবলিক ব্যাংক ডেবিট হতে হবে। প্রদান জাবেদায় যাবে কোন এন্ট্রিটা? ব্যাংক ডেবিট, ব্যাংক ক্রেডিট কিংবা নগদান ক্রেডিট। ব্যাংক ক্রেডিট কিংবা নগদান ক্রেডিট যদি হয়ে থাকে সেই এন্ট্রিটা নগদ প্রদান জাবেদায় যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নগদ প্রাপ্তির জাবেদা কিভাবে খুব সহজে আয়ত্ত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই করে এন্ট্রি যদি বুঝতে পারি তাহলে বাকি যে কোনো এন্ট্রি আসলে এই নগদ প্রাপ্তির জাবেদায় আমরা বুঝতে পারবো কিভাবে সম্পন্ন হয়। তো আমরা আসছি প্রথমেই নগদ প্রাপ্তির জাবেদাটা আমরা অবশ্যই জানি যে নগদ প্রাপ্তির জাবেদা টাকার ঘর থাকে 5টা, টাকার ঘর থাকে 5টা, ডেবিটে থাকে 2টা, নগদ আর হচ্ছে 12টা, ক্রেডিট থেকে 3টা, বিক্রয়, প্রাপ্য হিসাব আর অন্যান্য।
আপনি দেখেন নগদ প্রাপ্তির জাবেদায় কেন নগদ আর ডেবিট আসবে? আমরা সহজ কথা জানি যে নগদ পাইলে ডেবিট, যার কারণে নগদ আর ডেবিট। আমরা একটা একটি লক্ষ্য করব যে ক্রয় করলে টাকা পাওয়া যায় না বিক্রয় করলে। আপনি নিজে চিন্তা করেন, আপনি ক্রয় করছেন, টাকা আসবে না চলে যাবে? টাকা চলে যাবে। আর যদি আমরা 15টা কোনো প্রোডাক্ট বিক্রি করি, তাহলে বিক্রি করলে টাকা পাওয়া যায়। তাহলে নগদান যেহেতু ডেবিট, বিক্রয় হবে ক্রেডিট। নগদের পাশে বারটাও সেই পাশে, নগদান ডেবিট পাশে বারটাও ডেবিট পাশে। ওকে, দেখেন আমরা বিক্রয় ক্রেডিট লিখছি কেন? প্রাপ্য হিসাব আসলে এই জায়গায় বিক্রয়ের সাথে বাকিতে বিক্রয় করলে কার সাথে সম্পর্ক? প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক। তো সেই পরিপ্রেক্ষিতে প্রাপ্য হিসাবটাও ক্রেডিট হবে, আর একটা এন্ট্রি অন্যান্য ক্রেডিট হবে। তাহলে ডেবিট পাশে দুইটা এন্ট্রি যাবে, নগদ আর বারটা, আর ক্রেডিট পাশে তিনটা এন্ট্রি, সেটা হচ্ছে বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য। আমরা মূল পর্বে চলে আসি। আমরা লিখেছি তারিখ কোন মান ধরে নিয়েছি? 2022 সাল জানুয়ারি 3 তারিখ। মনে করেছিলাম জানুয়ারি 3 তারিখে নগদে বিক্রয়। কি বিক্রয়? নগদে বিক্রয় 9,500 টাকা। 9,500 টাকা। এখানে আমরা এরকম বলতে পারি 10% বারটায় নগদে বিক্রয় বলতে পারি। তাহলে যদি বলি, তাহলে সেই পরিপ্রেক্ষিতে 10,000 টাকা ধরতে হবে। 10,000 টাকা নগদে 10% বারটায় বিক্রয়। তো আমরা জানি কারোর বারটা নগদে অন্তর্ভুক্ত হবে না, বারটা টাকা বাদ দিয়ে নগদানে অন্তর্ভুক্ত করতে হবে। নগদে বিক্রয়, তো নগদানের ঘরে যাবে নগদ ডেবিট, আর বিক্রয় ক্রেডিট, এর জন্য বিক্রয়ের ঘরে গেল। জাবেদা অনুযায়ী আমরা যদি জাবেদা জানি তাহলে আমরা এন্ট্রিটা পারবো। দেন পরবর্তী তারিখ 13 তারিখ বলেছি আমরা একজন ব্যক্তির নিকট থেকে 15,000 টাকা পাইতাম। ধরে নিলাম যে সিমলা নামক একজন ব্যক্তি, যিনি যার কাছে আমি 15,000 টাকা পাইতাম। কত হাজার টাকা পাইতাম? 15,000 টাকা পাইতাম। সে আমাকে বলল যে আপনাকে আমি 14,750 টাকা পূর্ণ নিষ্পত্তিতে দেব। উনির কাছে আমি পাইতাম হচ্ছে 15,000 টাকা, তিনি আমাকে বলল যে পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে 14,750 টাকা দেব। তাহলে আমি কিন্তু 14,750 টাকা রিসিভ করতেছি, অর্থাৎ নিয়ে ফেলছি প্রাপ্তি। আমি যেটা পাবো সেটা নগদে, সেটা হচ্ছে নগদের ঘরে 14,750 টাকা। ওই ব্যক্তির কাছ থেকে আমরা পেয়েছিলাম, পাইতাম হচ্ছে 15,000 টাকা, সেটা প্রাপ্য হিসাবে। কোন ব্যক্তির নাম কথা উল্লেখ থাকলে প্রাপ্য হিসাব হবে, কোন নাম বা কোম্পানির নাম বললে প্রাপ্য হিসাবে টাকা বলবে। ও তো দেখতে পাচ্ছি আমি পাইলাম 14,500, আর উনির কাছে পাইতাম 15,000 টাকা। যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে বারটার এন্ট্রি টাকা। আশা করি আমার এন্ট্রিগুলো যদি আপনি মনোযোগ সহকারে দুইটা এন্ট্রি বইয়ের সাথে ক্যালকুলেশন মিলান কিংবা গাইডের সাথে ক্যালকুলেশন দেখেন, তাহলে অনায়াসে পারবেন। পরবর্তী আমরা 23 তারিখে এন্ট্রি দেখেছি যে একটা এন্ট্রি এরকম যে নগদে আসবাবপত্র বিক্রয়, নগদে আসবাবপত্র বিক্রয়। আমরা জানি যে এই এন্ট্রি জাবেদা অ্যাকচুয়ালি নগদে আসবাবপত্র বিক্রয়, জাবেদা হচ্ছে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট। তো সেই পরিপ্রেক্ষিতে নগদানে যাচ্ছে, আর আসবাবপত্র হচ্ছে অন্যান্য। যেহেতু মিল নাই, ক্রেডিটের এন্ট্রি বিক্রয় কিংবা প্রাপ্যর সাথে মিল না থাকার কারণে আমরা 5,000 টাকা অন্যান্য জাবেদায় অন্যান্য ঘরে দেব। দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ক্রেডিট হিসাব খাত লেখা আছে। কি হিসাব খাত লেখা আছে? ক্রেডিট হিসাব খাত। আপনি যখন জাবেদা করতেছেন তখন কিন্তু ক্রেডিটের যে বর্ণনাটা আপনি লিখতেন, সেই বর্ণনাগুলোই কিন্তু এই জায়গায় আসবে। যেমন আপনি সাপোজ মনে করেন ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 20,000 টাকা, নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তো ঠিক অনুরূপ এটা নগদানের ঘরে যাইতো, আর ব্যাংক ঋণ হলে অন্যান্য ঘরে যেত। ম্যাচিং না থাকলে অন্যান্য ঘরে চলে যাবে। পরবর্তী 30 তারিখে যে এন্ট্রিটা আমরা লিখছি সেটা হচ্ছে সুদ আয়। আমরা যদি বলি যে ব্যাংক সুদ পাওয়া গেল কিংবা সুদ পাওয়া গেল, এরকম যদি এন্ট্রি থেকে থাকে, বা বিনিয়োগের সুদ পাওয়া গেল, এরকম যদি এন্ট্রি থাকে, যে এন্ট্রি দ্বারা আয় বোঝায়, যে এন্ট্রি দ্বারা আমি নগদ টাকা পাচ্ছি, সেই এন্ট্রি কি নগদানের ঘরে যাবে। নগদান ডেবিট, সুদ আয় ক্রেডিট, সুদ আয় কোনো এন্ট্রি নাই, যার কারণে আমরা অন্যান্য হিসাবে সুদ আয় এন্ট্রি অন্তর্ভুক্ত করব। ঠিক অনুরূপ ভাবে এরকম যদি আমরা চিন্তা ভাবনা করি যে এন্ট্রি দ্বারা আমি নগদান পাচ্ছি, নগদ আমার কাছে আসতেছে, নগদান ডেবিট হচ্ছে, সেই এন্ট্রি নগদ ঘরে, আর যে এন্ট্রি দ্বারা জাবেদায় ক্রেডিট হচ্ছে সেই এন্ট্রিগুলো ক্রেডিট ঘরের না বসাবো। নাম হলে পাওনাদার, বিক্রয় হলে বিক্রয় ঘরে, আর নাম আর বিক্রয় ছাড়া অন্য কোনো হিসাব যদি আসে সেটা হচ্ছে অন্যান্য ঘরে। এখন
সহজ ক্যালকুলেশন সব ঘরে যোগ করে দেবো। লক্ষণীয় বিষয় এখানে যোগ করলে ডেবিট দুটা, এই ডেবিট দুটা যোগ করলে হয় হচ্ছে 32,500 টাকা। সেম অনুরূপ ভাবে ক্রেডিট আছে তিনটা, ক্রেডিট তিনটাও যোগ করলে অনুরূপ ভাবে 32,500 টাকা। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন আমার পেজে, কমেন্টে আপনাদের জানা থাকলে আননোন থাকলে আমাকে কোশ্চেন করতে পারবেন। যে কোনো কোশ্চেন আমার পেজে এসে নক করেন, আর বেশি বেশি শেয়ার করতে থাকেন, লাইক কমেন্ট করতে থাকেন, তাহলে যে কোনো সমস্যা আমি সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ।